আসসালামু আলাইকুম। কি অবস্থা শিক্ষার্থী ভাই ও বোন? সুমন এডুকেশনাল ফ্যামিলির পক্ষ থেকে আবার তোমাদের সুমন ভাইয়া তোমাদের সাথেই আছি, এবং সুমন এডুকেশনাল ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা আমাদের কন্টিনিউ যে ক্লাসগুলো চলতেছিল সেই ক্লাসের পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি, এবং এই ক্লাসটা দীর্ঘ অনেক দিন পর ক্লাস নেওয়া হচ্ছে। এজন্য দুঃখিত, বিকজ তোমার মনে করো যে সবাই আমরা দেখলাম দেশে একটা বড় ধরনের গন্ডগোল গেল, লেখাপড়ার মাঝে অনেক বড় একটা গ্যাপ ছিল। এই গ্যাপটা কাটিয়ে উঠিয়ে এখন আমরা আবার, যেহেতু আমাদের 2025 সালে এসএসসি পরীক্ষা যারা দিবে তাদের যে আইসিইউ ব্যাচ এখনো চালু আছে আমাদের, এবং এটাকে কন্টিনিউ করার জন্য আজকের ক্লাসে আবার আসা, এবং পরবর্তীতে ঠিক তোমরা রেগুলারিটি এর আগে যেভাবে ক্লাসগুলো পেয়েছিলে আবার কন্টিনিউ ভাবে তোমরা এই ক্লাসগুলো পেয়ে থাকবা। লেগে থাকো, লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় আমাদেরই হবে। এবং এই লেগে থাকার পিছনে আমাদের পরিশ্রম দিতে হবে, পড়তে হবে, মোটিভেট হতে হবে এবং পড়তে হবে। ঠিক আছে, যাই হোক, কথা না বাড়িয়ে তাহলে আমাদের ক্লাস শুরু করি। আজকে আমাদের ক্লাসের টপিক হলো কেমিস্ট্রি পর্যায় সারণী চতুর্থ অধ্যায়। তোমাদের চতুর্থ অধ্যায়ে কেমিস্ট্রি সাবজেক্টটি অর্থাৎ রসায়ন সাবজেক্টটির চতুর্থ অধ্যায়ের নাম হলো পর্যায় সারণী। ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক বা অধ্যায় আপনাদের, তোমাদের মনে করো যে এই এসএসসি পরীক্ষার জন্য। ঠিক আছে, এখান থেকে তোমাদের সাধারণত প্রায় 2টা সৃজনশীল আসে এবং প্রায় মোটামুটি 3 থেকে 4টি নৈর্ব্যক্তিক কমন পাওয়া যায় আর কি রসায়ন পরীক্ষায়। ঠিক আছে, তাই অনেক গুরুত্ব সহকারে আমাদের ক্লাসটি করতে হবে, এবং অনেক গুরুত্ব সহকারে আমাদের এই ক্লাসে মানে মনোযোগ সহকারে আমাদের ক্লাসটি করতে হবে, যাতে আমরা ফুল মার্কটা অর্জন করতে পারি। ঠিক আছে, দেখো, পর্যায় সারণীতে আমি টপিক কিছু লিখে রেখেছি, তোমাদের বইয়ের মধ্যে এই টপিকগুলো লেখা। প্রথম টপিকের নাম আমি দিয়েছি পর্যায় সারণীর পটভূমি। এটা তোমরা একটু মানে প্রথম 2 পৃষ্ঠা, অর্থাৎ তোমাদের যে পর্যায় সারণীর যে চিত্রটা দেওয়া আছে না, তার আগের যে পৃষ্ঠাটা ওইটা এবং তার আগের যে শুরুর পৃষ্ঠাটা, এই 2টা পৃষ্ঠা একটু রিডিং করবা। ঠিক আছে, রিডিং করলে তোমরা এই জিনিসগুলো পেয়ে থাকবা। তারপরে আমি এখানে কয়েকটা কি বলে প্রশ্ন আমি অ্যানালাইসিস করে বের করেছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আসার মতো। সৃজনশীলের ক নাম্বারে এবং নৈবেদিকে আসার মতন 3-4টা কোশ্চেন আমি বের করেছি এই পর্যায় সারণী পটভূমি এই টপিকটা থেকে। যেমন আমি এখানে শুধু নাম বলি, প্রশ্নগুলোর নাম বলি, তোমরা রিডিং করলে প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবা। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন আমি বের করেছি ডোবের আইনের ত্রয়ী সূত্র কি। দেখো, টপিক 1 থেকে আমরা, হ্যাঁ, ডোবের আইনের, তো প্রথম প্রথম আমাদের কোশ্চেন হলো ডোবের আইন। ডোবের আইনের একজন বিজ্ঞানীর নাম ডোবে রাইনের ত্রয়ী সূত্র। ঠিক আছে, ডোবেরাইনের ত্রয়ী সূত্র, এই সূত্রটি আমাদের জানতে হবে। ডোবেরাইন কে সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, এবং ওই পেজটা রিডিং করলে তোমরা এটা বুঝতে পারবা। এবং ডোবেরাইনের ত্রয়ী সূত্র আমি একটু যদি আলোচনা করে দেই, সর্বপ্রথম যখন আমাদের এই যে পর্যায় সারণীটি নিয়ে আমাদের আলোচনা শুরু হয়, তখন বিজ্ঞানী ডোবেরাইন দেখতে পান যে আপনার তোমাদের মনে করো যে 3টা মৌল, মানে পর্যায় সারণীর যে কোনো 3টা মৌল নিয়ে যদি আমরা গবেষণা করি, তাহলে দেখা যায় প্রথম এবং তৃতীয় মৌলের ভরের যোগফলের অর্ধেক, অর্থাৎ কি গড় যোগফল। ঠিক আছে, ভরের যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলের ভরের সমান হয়ে যায়। এ থেকে মানে ডোবেনের ত্রয়ী সূত্রটা এটা, এবং তিনি পর্যায় সারণী প্রথম যখন মানে এই নিয়ে আলোচনা হচ্ছে, তখন তিনি এই সূত্রটা পর্যায় সারণী থেকে বের করে নিয়ে আসেন। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্র পেলাম। তারপরে আমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে, যে কি কোশ্চেন, হ্যাঁ, আধুনিক পর্যায় সারণীর জনক কে। ঠিক আছে, আধুনিক 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 পর্যায় সারণীর জনক, এই কোশ্চেনটি মানে আধুনিক পর্যায় সারণীর জনক কে, এই কোশ্চেনটি আমাদের সাধারণত ভাবে নৈবেদিকে আসতে পারে, এবং নৈবেদিকের পাশাপাশি আমাদের সৃজনশীলের যে ক নাম্বারে থাকে, খুব মোস্ট ইম্পর্টেন্ট এই 2টা প্রশ্ন আমাদের মানে সৃজনশীলের ক নাম্বারেও আসতে পারে। এবং তারপরে আমি আরেকটা বের করছি, সেটা হলো, যেমন এই প্রশ্নটা দীর্ঘ কিন্তু উত্তর সহজ, যেমন পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুসারে যে মৌলসমূহকে পর্যায় সারণীতে সাজানোর প্রস্তাব দেন। ঠিক আছে, প্রথমে আমরা দেখি যে আমরা পর্যায় সারণী পড়তে গেলে আমরা টের পাবো যে প্রথমে পর্যায় সারণীটা আমাদের সাজানো হয়েছিল কিভাবে, পারমাণবিক ভরের প্রমাণ অনুসারে। ঠিক আছে, পারমাণবিক ভর, বাট এখন আমাদের পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এবং পরমাণুগুলোকে তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়। সুতরাং এই যে আগে যে আমাদের পারমাণবিক ভর অনুসারে সাজানোর ফলে যে একটা ত্রুটি আসতো পর্যায় সারণীতে, এই ত্রুটিটি সংশোধনের জন্য আমাদের একজন বিজ্ঞানী বলেন যে পারমাণবিক সংখ্যার পরিবর্তে পারমাণবিক ভরের পরিবর্তে আমরা যদি পারমাণবিক সংখ্যা দিয়ে পর্যায় সারণীর মৌলগুলোকে সাজাই, তাহলে কি হবে, আমাদের পারমাণবিক মানে
মৌলগুলোকে, তাহলে আমাদের কোনো ওই ব্যতিক্রম যেটা আছে, মানে ব্যতিক্রম বলতে যেটা আমাদের ইয়েতে আসতেছে না, যেটা পারমাণবিক ভর অনুসারে সাজালে যেটা ব্যতিক্রম পাচ্ছি আমরা, ঠিক আছে, এটা মূলত পটাশিয়াম এবং আর্গন এবং পটাশিয়ামের মধ্যে এই ব্যতিক্রমটা দেখা যায়, ঠিক আছে, আর্গন এবং পটাশিয়ামের মধ্যে। আমরা এটা পড়তে হলে ব্যাখ্যা করব। তো এই প্রস্তাবটা প্রথম দেন কে, ঠিক আছে, আমি কোশ্চেন লিখলাম না, কোশ্চেন ফাঁকা, তোমাদের বললাম তো, মানে পারমাণবিক ভর অনুসারে না সাজিয়ে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানোর প্রস্তাব দেন কে? এর উত্তর হবে বিজ্ঞানী মোসলে। হ্যাঁ, মোসলে, মোসলে, বিজ্ঞানী মোসলে। তাহলে এটা আমাদের তৃতীয় প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে, 1 2 যদি কেটে 3 নম্বর প্রশ্ন হয়, 3 নম্বর প্রশ্নের অ্যান্সার আমাদের এইটা, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেনটা কি আমি ব্যাখ্যা করেছি। তারপরে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, সেটা কি আইইউপ্যাক। আইইউপ্যাক আমরা এটাকে বলি ইউপ্যাক, ঠিক আছে। আইইউপ্যাক এর পূর্ণরূপ কি, ঠিক আছে, দেখো আইইউপিএসি, ঠিক আছে, যে আইইউপ্যাক বা ইউপ্যাক এর পূর্ণরূপ কি, এর পূর্ণরূপ, ঠিক আছে, পূর্ণরূপ। তো এর পূর্ণরূপটা আমি লিখে দিচ্ছি, এটা বইয়ে সুন্দরভাবে লেখা আছে, দেখবা। আইতে ইন্টারন্যাশনাল, ইতে ইউনিয়ন, পিতে পিওর, এতে অ্যাপ্লাইড এবং সিতে কেমিস্ট্রি। তো কি হবে, ইন্টারন্যাশনাল ইউপ্যাক, তাই না, ইন্টারন্যাশনাল ইউনিয়ন, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল ইআইওএনএল, ইন্টারন্যাশনাল ইউনিয়ন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর, পিউআর, পিওর অ্যান্ড অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড বানানটা হবে APPLIED, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে। তো আমাদের ইউপ্যাকের পূর্ণরূপ কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো আমাদের যে পর্যায় সারণী, পটভূমি এবং এখান থেকে আসার মতো যে কোশ্চেন গুলো ছিল আমরা অলরেডি আলোচনা করছি, এবং কোন কোশ্চেন গুলো সৃজনশীল ক নম্বরে আসবে এবং কোন কোন কোশ্চেন গুলো নৈবেত্তিকে আসবে, এটা আমরা ধারণা পেয়েছি। এরপর আমরা নেক্সট টপিকে যাবো। দেখো আমি প্রায় 8টা টপিক লিখছি এই অধ্যায়ের, তার মধ্যে আমি এই 3টা টপিক আজকে আলোচনা করবো, ঠিক আছে। 3টা টপিক, 1 2 এবং 6 নম্বর টপিক, এবং পরবর্তীতে আরো 2টা বা একটা ক্লাসের মধ্যে যদি আমি কমপ্লিট করতে পারি, তো পরবর্তীতে আমি বাকি টপিকগুলো আলোচনা করব। তো দেখো আমরা প্রথম টপিক আমাদের শেষ, এবার আমরা দ্বিতীয় টপিকে চলে যাব। আর আমার এই যে যে আমি বোর্ডে লিখতেছি, এগুলো তোমাদের সাথে সাথে নোট ডাউন করার কোনো প্রয়োজন নাই, তোমরা শুধু মনোযোগ সহকারে দেখো। এবং এটার একটা আমাদের সাজানো আমার একটা নোট আছে, নিজের হাতের লেখা হ্যান্ড নোট আছে, এটা আমি সাবমিট করে দেবো গ্রুপে, তোমরা মানে প্রায় দেখে থাকো। আমি মানে ক্লাসের যে নোটটা থাকে এটা আমি সাবমিট করে দেই, তো ওখান থেকে তোমরা সুন্দরভাবে নোটটা তুলে নিতে পারবে, ওখানে আরো সুন্দরভাবে সাজানো আছে, ঠিক আছে। তো দেন পরবর্তী পর্যায় সারণীর যে আমাদের নেক্সট টপিক, সেটা হলো পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তো দেখো পর্যায় সারণীর বৈশিষ্ট্য যখন আমরা আলোচনা করব, অবশ্যই এবং অবশ্যই আমাদেরকে পর্যায় সারণী অঙ্কন করা শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, পর্যায় সারণীটা যে আছে আমাদের বইয়ের মধ্যে, আমরা কি অঙ্কন করি সেটা না। যদি আমরা পর্যায় সারণীটা অঙ্কন করতে পারি, তো ওখান থেকে যে কোনো প্রকারের কোশ্চেন আসুক আমাদেরকে আটকাইতে পারবে কেউ? পারবে না। কারণ পরীক্ষায় যে সৃজনশীল গুলো দেয়, এগুলো সাধারণত পর্যায় সারণীর যে চিত্রটা আছে, এই চিত্রের খণ্ডিত যে চিত্র অঙ্কন গুলো আছে, মানে খণ্ডিত একটা চিত্রের মানে ওখানে তুলে ধরে উদ্দীপকের মধ্যে, এখান থেকে মানে মানে এখান থেকে সৃজনশীল আমাদের 4টা কোশ্চেন করে, ঠিক আছে। তো আমরা যদি পর্যায় সারণী অঙ্কন করতে পারি, তো আমাদের সৃজনশীল আল্লাহর রহমত কোনো মানে কোনো ইয়েতে আটকাবে না আমাদের, ইনশাল্লাহ আমরা এটা পারবো। তো এর জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে, এর জন্য আমাদের সর্বপ্রথম পর্যায় সারণী অঙ্কন করা শিখতে হবে। তো দেখো মনোযোগ সহকারে, একদম সহজ, ঠিক আছে, মনোযোগ সহকারে আমরা যদি 5 মিনিট পরবর্তীতে ক্লাস করি এবং 5 মিনিট অপেক্ষা করি, তো আমরা দেখতে পাবো। দেখো পর্যায় সারণী অঙ্কন করতে গেলে আমরা সাধারণত, দেখো পর্যায় সারণী মূলটুক কোনটা তোমাদের আগে একটু দেখাই, ঠিক আছে। দেখো এই যে তোমাদের বইয়ের মধ্যে এই যে দেখো দেখা যাচ্ছে, একটু ইনশিওর করো তো দেখা যাচ্ছে, হ্যাঁ দেখো এই যে বইয়ের মধ্যে তোমরা এই পর্যায় সারণীটা দেখতে পাচ্ছ না, এটা তোমাদের নিজের হাতে অঙ্কন করা শিখতে হবে, তাহলে না তুমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করতে পারবা, তাই না। দেখো তো আমরা এই পর্যায় সারণীতে দেখতে পারি সর্বপ্রথম একটা মানে তার আগে আমি জানা দরকার যে পর্যায় সারণীতে আমাদের 7টি গ্রুপ, 18টি গ্রুপ এবং 7টি পর্যায় আছে। এখন বলতো পর্যায় কি আর গ্রুপ কি, এটা কি আমরা বুঝি? মনে করো যে এটা একটা আমার টেবিল, ঠিক আছে, এই টেবিলের মধ্যে আমার এরকম এরকম ইয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে আমার পর্যায় কোনটি, গ্রুপ কোনটি, এই যে দেখো লাইন বরাবর, ফাইল বরাবর, ঠিক আছে, ফাইল বরাবর যেটা দেয় ওটা আমাদের কি
পর্যায়, ঠিক আছে, এইটা পর্যায়। আর এইটা গ্রুপ, এই যে উপর নিচে খাড়া খাড়া বরাবর যেটা থাকে এটা গ্রুপ, মানে পিলার, বোঝো না, মানে বিল্ডিং ঘরে পিলার তুলে না, ওটা হলো গ্রুপ, ঠিক আছে। আর প্রত্যেকটা বিল্ডিং ঘরে মনে করতে 5 তলা বিল্ডিং, তো 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা, প্রত্যেকটা তালা একটা করে কি পর্যায়। আর যে গ্রুপটা উপরে উঠে গেছে যে পিলার, এটা কি আমাদের গ্রুপ, ঠিক আছে। আর এটা কি গ্রুপ, ঠিক আছে। তোমাদের পরীক্ষা ঠিক এমন ভাবে চিত্র দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে হয়তো দেওয়া থাকবে হাইড্রোজেন, এখানে দেওয়া থাকবে কি হিলিয়াম, ঠিক আছে। এখানে দেওয়া থাকবে সোডিয়াম, এখানে কি দেওয়া থাকবে, মানে ক্লোরিন, ঠিক আছে। এমন ভাবে একটা স্থির চিত্র দিবে, খণ্ডিত চিত্র দেবে, সেখান থেকে তোমাদের আইডেন্টিফিকেশনের মাধ্যমে মৌল চিনতে হবে এবং সেখান থেকে আমাদের কি করতে হবে, অ্যান্সার করতে হবে। তাহলে আমাদের এখন পর্যায় সারণীটা আমরা শিখবো এবং এখান থেকে আমরা পর্যায় কি, গ্রুপ কি, কেমনে চিনবো এটা বুঝলাম। এবার আমরা অঙ্কন করব। দেখো খুব সহজ, দেখো এই যে এখান থেকে শুরু করলাম। তো প্রথম গ্রুপটা আমাদের কি থাকে, একটু লম্বা থাকে, ঠিক আছে, একটু লম্বা থাকে, আমরা একটু লম্বা দিলাম, ঠিক আছে। আমাদের প্রথম গ্রুপ অঙ্কন করা শেষ। প্রথম গ্রুপ থেকে আমাদের 1 ঘর নিতে হবে, কয় ঘর, 1 ঘর, ঠিক আছে। 1 ঘর নেওয়ার পরে আমাদের আমাদের 1 ঘর আগাইতে হবে, ঠিক আছে, এরকম। তারপরে এই যে এইভাবে আরেকটা দিতে হবে, তাই না। তারপরে এই যে 1 ঘর নিছি, এই 1 ঘর পরিমাণ আরো 2 ঘর নিতে হবে, ঠিক আছে, যে 1 ঘর, 2 ঘর, ঠিক আছে। নেওয়ার পরে আমাদের বেশ কিছু দূর যাইতে হবে, প্রায় একটু, ঠিক আছে, একটু না হলে একটু, ঠিক আছে, একটু আমাদের আসতে হলো। তারপর কি করতে হবে, দেখো এই যে 2 ঘর আমরা তো নিচে নামছি না, এবার আমাদের 2 ঘর ওই পরিমাণ 2 ঘর উপরে উঠতে হবে, ঠিক আছে। তারপর আবার কিছু দূর যাইতে হবে, প্রায় এইরকম। তারপর আমাদের কি করতে হবে, একটু আর একটু উপরে উঠে এই যে প্রথমের সাথে যে আর একটা উপরে আছে আমাদের মিলাইতে হবে, ঠিক আছে। এই যে আমাদের পর্যায় সারণী অঙ্কন করা হয়ে গেল, ঠিক আছে। একটু মনোযোগ সহকারে দেখলে আমরা পারবো। তো এটা আমরা টেনে দেবো, এটাও টেনে দেবো, এটাও টেনে দেবো। এখন দেখো পর্যায় সারণীতে মৌলগুলো আমাদের কিভাবে বসে, আমরা এখানে মানে অঙ্কন করতে অনেক কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে। দেখো পর্যায় সারণী অঙ্কন করার ক্ষেত্রে বা পর্যায় সারণীতে মৌলগুলো বসানো হয় পর্যায় অনুসারে, কি অনুসারে, পর্যায় অনুসারে। এটা কোশ্চেন আসে যে পর্যায় সারণীতে মৌলগুলোকে কোন কিভাবে সাজানো হয়, ঠিক আছে, কিভাবে সাজানো হয় বা কিভাবে বসানো হয়। তাহলে আমাদের উত্তর কি হবে, পর্যায় অনুসারে বসানো হয়, ঠিক আছে, নট গ্রুপ অনুসারে, ঠিক আছে। আমাদের পর্যায় অনুসারে বসাতে হয়। তাহলে দেখো পর্যায় অনুসারে বসাইলাম, সর্বপ্রথম কি থাকে, হাইড্রোজেন, এবং এই হাইড্রোজেনের সর্বশেষে কি থাকে, হিলিয়াম, তাই না। হাইড্রোজেন হিলিয়াম মানে কি, হাইড্রোজেন 1 হিলিয়াম 2 পারমাণবিক সংখ্যা, এটা আমরা জানি, এর আগে ক্লাসে করছি। তো দেখো হাইড্রোজেন হিলিয়াম, তারপরে এখানে কি হাইড্রোজেন নিচে থাকে কি লিথিয়াম, তাই না, তারপরে বেরিলিয়াম, ঠিক আছে। তারপরে এখানে কি আসবে, বোরন, ঠিক আছে, বোরন দিলাম, 1 ঘর দিলাম, ওকে। দেখো বোরন, বোরনের পরে কি আছে, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন, কার্বন, তারপরে কি কার্বন, তারপরে কি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম কার্বন, নাইট্রোজেন, না নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপরে কি নিয়ন, ঠিক আছে। এই যে আমরা এগুলেন দিয়ে দিলাম, ওকে ওকে, ঠিক আছে। এই আমাদের পর্যায় সারণী অনেকটা অঙ্কন করা হয়ে গেল। তাহলে আমরা 10টা মূল্য বসাইছি, বাকি মূল্যগুলো বসাইতে হবে। দেখো তো নিয়নের পরে আমাদের কি আসে, সোডিয়াম আসে। তো সোডিয়াম এখানে দিলাম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে কি অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন অ্যান্ড আর্গন, ওকে। তো আর্গন গেল। তারপরে আমরা নিচে আসবো, তারপর আরেকটি গ্রুপ দিব, ঠিক আছে, আরেকটি পর্যায়ে দেবো। এবং এখানে কি বলবো, আর্গনের পরে কি আসে আমাদের, পটাশিয়াম, ঠিক আছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ওকে। দেন আমাদের 20টাই শেষ, ঠিক আছে না, আমরা ক্লাস 8 এই 20টা পড়ছি এবং 19 উঠে আমাদের কি করতে হবে, 30টা পর্যন্ত জানতে হয়, তাই না। তো 30টা আমরা বাকি 10টা বসাবো। দেখো ক্যালসিয়ামের পরে আমরা এই যে ফাঁকা ঘরটা আছে না, এখানে 10টা আমরা দাগ টেনে নেবো, ঠিক আছে, 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন দেখো আমরা কিভাবে বসাবো। ক্যালসিয়ামের পরে কি আছে আমাদের, স্ক্যান্ডিয়াম, এসসি, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, ওকে। তো আমাদের এসএসসি লেভেলে যে 20টা জানা 30টা জানা লাগে আমাদের জানা শেষ, ওকে। এখন দেখো তো 30টা জানা শেষ, এখন আমরা পর্যায় সারণীতে মৌলগুলো কিভাবে বসাবো। তো আমাদের দেখো গ্রুপ তো আমাদের 18টা হয়েছে। দেখো 18টা কেমন হয়, যে 1 2 3 4 5 5 না 5, তারপরে 6
তারপর কত 7 8 9 10 11 12, তাই না? তারপর কত 13 14 15 16 17 18। তো আমাদের গ্রুপ কয়টা 18টা কমপ্লিট। ওকে, এখন আমাদের পর্যায় কয়টা লাগবে 7টা। তো দেখো এই যে 1 2 3 4, 4টা পর্যায় অলরেডি হয়েছে। তো এই যে 5 নাম্বার পর্যায়, এই যে 6 নাম্বার পর্যায়, এখন কত বলো 7 নাম্বার পর্যায়। ঠিক আছে, তো আমাদের পর্যায় সারণী অঙ্কন করা শেষ না? পর্যায় সারণী অঙ্কন করা শেষ। একটু দেখো তো কালিতে দেখা যাচ্ছে? ঠিক আছে, দেখো তো আমাদের পর্যায় সারণী অঙ্কন করা শেষ। এখন আমাদের বাড়তি কিছু মৌল জানা লাগে, এবং 30 পর্যন্ত আসার পরে আমরা আর কখনো পর্যায় সারণীর মৌলগুলোকে 31 32 33 এইভাবে মুখস্থ করব না। কেন করব না? কারণ পরবর্তীতে আমরা গ্রুপ অনুসারে সাজাবো। কি অনুসারে? গ্রুপ অনুসারে। কারণ আমাদের এই যে গ্রুপের মৌলগুলোর নামের মধ্যে মিল আছে। কি আছে? মিল আছে। দেখো যখন আমরা অঙ্কন করবো তখন বুঝতে পারবা। দেখো আমরা যে একটা ছন্দ পড়ছি না, যে 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে, মানে একটা ছন্দ পড়ছি না যে হালি নাকে রুদি শুয়ে ফেলেছে। যদি পড়ে না থাকি তো এখন পড়ে নেই। ঠিক আছে, দেখো আমি লিখতেছি। দেখো 1 নম্বর গ্রুপের জন্য, 1 নম্বরের জন্য হালি, এলেন ছন্দ, হ্যাঁ, হালি না কে, দেখো হালি নাকে রুধি, রুধি শুয়ে শুয়ে ফেলেছে। ঠিক আছে, হালি নাকে রুধি শুয়ে ফেলেছে। তো হালিতে কি হাতে হাইড্রোজেন, তাই না? হাতে কি হাইড্রোজেন। ওকে, লিতে লিথিয়াম, এন নাতে সোডিয়াম, এনে সোডিয়াম, হ্যাঁ, পটাশিয়াম, কেতে পটাশিয়াম, রুবিডিয়াম, আরবি রুধিতে রুবিডিয়াম, শুয়েতে কি রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম না, সিজিয়াম কি, সিজিয়াম কি ভাই, গুড, সিএস, সিএস একটু লিখলাম, সিএস, সিজিয়াম ফেলেছে, ফেলেছে কি ফ্রান্সিয়াম, এফ আর। ঠিক আছে, এভাবে আমরা ছন্দ দিয়ে প্রথম এবং দ্বিতীয় গ্রুপের মৌলগুলোকে মনে রাখবো। ঠিক আছে, তো প্রথম গ্রুপের মৌল আমরা মনে রাখলাম। প্রথমে কি হালি না কে, ঠিক আছে, রুধি, আরবি, ঠিক আছে, আরবি রুধি মানে কি রুবিডিয়াম। তারপরে কি রুধি শুয়ে, সিএস, সিএস শুয়ে ফেলেছে, এফ আর, ঠিক আছে, ফেলেছে। ওকে, এফ আর, ফ্রান্সিয়াম তার মানে কি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম। ওকে, আমাদের 1 নম্বর গ্রুপের মৌল জানা শেষ। দেন আমরা 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে এভাবে ছন্দ আকারে মনে রাখবো। কিভাবে মনে রাখবো? দেখো 2 নম্বর দেখা যায়, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখো 2 নম্বর। তো 2 নম্বর কিভাবে মনে রাখবো দেখো তো, ওই যে বিতে কি, আচ্ছা একটা বের করে দেখি, বি এম, ও হ্যাঁ, তো বিরিয়ানি, তাই না? বিতে বিরিয়ানি, বিরিয়ানি মোগলাই কাবাব। ঠিক আছে, বিরিয়ানি মোগলাই কাবাব আমরা খাবো না, শেষ কথা। বিরিয়ানি মোগলাই কাবাব আমরা খাবো না, তোমরা সরিয়া বাড়ির থন। ওকে, তো এইটা আমরা এখন কিভাবে করব দেখো, বিরিয়ানি না, বিরিয়ানি, বিরিয়ানি মোগলাই, মোগলাই কাবাব, ভালো ভালো খাবার আমাদের পছন্দ হয় না, হ্যাঁ, কাবাব সরিয়ে, ঠিক আছে, সরিয়ে বাটিতে রাখো। মানে আমাদের ভালো ভালো খাবার দিয়ে লাগছে, এটা আমাদের পছন্দ না হয়, ঠিক আছে, পছন্দ না হলে আর করার কি, তো বাড়িতে ফিরে যাও। ওটাই বলছি যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাড়িতে রাখো। তো দেখো এটা হ্যাঁ, বাড়িতে রাখো। তো দেখো বিরিয়ানি, বিরিয়ানিতে কি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, মোগলাই, কাবাব কি ক্যালসিয়ামতে কাবাব, সরিয়ে এসার, এসারতে কি স্ট্রনশিয়াম, কি স্ট্রনশিয়াম, আর কি বাড়িতে বি এ বেরিয়াম রাখো, আর এ। ওকে, আর এতে কি, তো বেরিলিয়াম মোগলাই অ্যাসিড আছে না, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম আর রেডিয়াম। ওকে, তো দেখো, আচ্ছা তোমরা খেয়াল করতেছো, দেখো তো লিথিয়াম, এগুলো কি প্রথমের দিকে ধাতু না, এগুলেন দেখো সব ধাতুর শেষে কি আসে, আম আছে, হাইড্রোজেন ব্যতিক্রম। ওকে, হাইড্রোজেন বাদ দিয়ে দেখো, এই দেখো লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পরে এত আম খাবো কোনটে? এবার তো আম তো আমাদের বেশি হয়ে গেল, তাই না? এবার রাজশাহীতে আমাদের আম ট্রান্সফার করা লাগবে। এতদিন তো রাজশাহী থেকে আমরা নিয়ে আসি খাইছি, এখন আমাদের কি করা লাগবে? আমাদের আম বেশি হয়ে গেছে, রাজশাহী দিয়ে দেওয়া লাগবে। ওকে, পটাশিয়াম, আম এই দেখো, এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আরো আছে এই যে
দেখো, তো বিরিয়ানি মোগলাই কাবাব এই যে স্যার সরিয়ে, ঠিক আছে, বাড়িতে বিয়ে, তাই না, বাড়িতে রাখো। আর এই দেখো, স্ট্রনশিয়াম, বেরি আম, বেরি আম, এত আম থুই কোনটাই, ঠিক আছে, রংপুরিয়া ভাষা। দেখো, তো এই দেখো, আরো দেখবা, আরো দেখো, এই দেখো, এটা আমাদের কি মৌল হয়, এটা আমাদের অবস্থান্তর মৌলের ইয়ে না। দেখো আমরা পরে বুঝবো এটা অবস্থান্তর মৌল কি। দেখো, এগুলো কিন্তু ধাতু, বুঝছো। এই দেখো, স্ট্রনশিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, ওরেয়াম, আরো আম, ঠিক আছে। দেখো আরো আছে, ও না আর নাই, এগুলো এগুলো না সমস্যা আছে, যেগুলো আর এগুলো ভেজালি লোক। আমরা এই পর্যন্ত কি সব আমে পাচ্ছি, ঠিক আছে, আমে খামো আমরা। দেখো, তো দেখো, হালিনাকে রুদি শুয়ে ফেলেছে। আমরা এই দুইটা মানে গ্রুপের, 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে ওই দুইটা ছন্দ দিয়ে মনে রাখবো। অথবা তোমাদের কাছে যদি আরো কোনো বিরাট ছন্দ থাকে, এর আগে মুখস্থ করে থাকো, তো ডোন্ট অ্যালাউ, আমারটা অ্যালাউ করার কোনো দরকার নাই, ঠিক আছে। তোমরা যা দিয়ে মুখস্থ করছো ওইটাই অ্যাপ্লাই করো। আমাদের মনে মনে রাখার দরকার, বুঝতে পারছো, অন্য কিছুর দরকার নেই। আমার টেকনিক যে তোমাকে নিতে হবে এমন কোনো কথা না। আর এটা যে আমার টেকনিক এটাও না, আমাকে যে স্যার পড়াইছে তার টেকনিক এটা, তার যে স্যার পড়াইছে তার টেকনিক এটা। মানুষ সবসময় সব জিনিস কপি করে, কি করে, কপি করে। আর যে সবচেয়ে বেশি কপি করতে পারে সে হয় উত্তম মানুষ। আমার কাছে কথা বলতো নাই। আচ্ছা, আমরা দুনিয়াতে আসলাম, আচ্ছা, ভূমিষ্ঠ হওয়ার পর কি আমরা কিছু জানি? কিছু জানি না। আমরা দেখি যে ছোট বাচ্চারা হাঁটতেছে, একটু বড় বড় মানুষ হাঁটতেছে, তো আমরা কি করি, হাঁটার চেষ্টা করি। আমরা ওদের কপি করলাম না। একটা স্যার আমাদের খুব ভালো পড়ায়, ভালো পড়ায়, যে স্যার ভালো পড়ায় না, ওদের হাঁটা চলা পর্যন্ত তোমাকে কপি করা লাগবে। কি করা লাগবে? হাঁটা চলা পর্যন্ত কপি করা লাগবে। এখন বলবা যে স্যার কেন? আরে ভাই, ও যে তোমাকে পড়াচ্ছে, পড়ার মাঝে যে আরো কি কি দিতেছে, ওই কথাগুলো কি তুমি শুনতেছো? যে স্যার তোমাকে পড়াচ্ছে শুধু কি পড়ায় পড়ায়, এই যে আমি কথা বলতেছি তোমাদের সামনে, এই কথাটা তোমাদের জীবনের শিক্ষা, বুঝছো। নট অনলি তুমি a+b হোল স্কয়ারের সূত্র দিয়ে a² + 2ab+b² এই সূত্রের অ্যাপ্লাই কোথাও পাবা না লাইফে, বিশেষ করো পাবা না। তো তুমি পাবা কি, এই যে ক্লাসের মাঝে যে তোমাকে আমি দুই একটা কথা বললাম, ক্লাসের মাঝে তোমাকে আমি দুই একটা মোটিভেশন দিলাম, নট অ্যালাউ, এখন তো মোটিভেশনের অভাব নেই, বুঝছো। মোটিভেশন না, তোমাকে যে শিক্ষাটা দিলাম আমি একটু বলতেছি যে ভাই এইভাবে পড়ো, ঠিক আছে, বা এইভাবে জিনিসগুলো চালাও, ঠিক আছে। তো এইটা হলো শিক্ষা, বুঝছো। যে শিক্ষার কথা আমরা বলি যে মানুষ, মানুষ, মানুষ মানে কি শিক্ষা, ঠিক আছে। এই যে প্রাণিত্ব, অর্থাৎ কি, প্রাণিত্ব থেকে মনুষ্যত্বের উপরে ওঠার জন্য যে সিঁড়িটা দরকার ছিল আমাদের, ওই যে কি বলে, মানুষ ও মনুষ্যত্ব, মানুষ ও মনুষ্যত্ব, আমরা একটা ইয়ে পড়ছি না কাজী নজরুল ইসলামের, কোন ক্লাসে পড়ছি, 7 না 8 মনে হয় পড়ছি, না 9 আমার সঠিক খেয়াল নাই, যাই হোক 7 8 হবে মনে হয়। তো ওখানে কি লেখা ছিল ভাই, মানুষ প্রাণিত্ব থেকে মনুষ্যত্বের জায়গায় যে ওঠার জন্য যে সিঁড়ির প্রয়োজন, কিসের প্রয়োজন, সিঁড়ির প্রয়োজন, ওই সিঁড়িটার নামে শিক্ষা। আর ওই শিক্ষা কিন্তু a+b হোল স্কয়ারের সূত্রের মাঝে নাই। এই যে ক্লাসের মাঝে তোমাকে দুই একটা কথা বলতেছি, বুঝছো, এত কষ্ট করে ক্লাস নিতেছি, যে ঘামি গেছি, বুঝছো, এই ঘামার মাঝে যে তোমাকে দুই একটা কথা বলতেছি, এটা হলো শিক্ষা, ঠিক আছে। আমাদের সমাজ এখন ভরপুর, ভরপুর ভাবে বিভিন্ন ইয়ার মধ্যে জড়িত আছে, বুঝছো। তোমাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে, তোমাদের শুধু না, আমাদেরকে, ঠিক আছে। তো আমরা শিক্ষা নিয়ে কি করলাম? হ্যাঁ, শুধু নিজেকেই পরিবর্তন করবো না, নো, আগে নিজেকে পরিবর্তন করবো, তারপরে ধীরে ধীরে আমরা পরিবর্তনের চেষ্টা করব। নট অনলি নিজের ফ্যামিলি, বুঝছো, শুধু ফ্যামিলি না, ফ্যামিলি তোমার ভাই বোন আছে, অনেক কথা বলতেছি, একটু শোনো। ফ্যামিলিতে তোমাদের ভাই বোন আছে, তাই না, শুধু ভাই বোনকে পড়ালেখা করালে হবে? ভাই তোমার পাশের যে বাড়ির একটা ভাই পড়তে পারতেছে না টাকার অভাবে, তার দিকে তোমার দেখার দায়িত্ব নাই? আমার কথা বুঝতে পারতেছো? তো শিক্ষা হলো এটা, আমি মনে করি শিক্ষা এটা। ক্লাসে তোমাকে এগুলো পড়াচ্ছে, এগুলো শুধুমাত্র পরীক্ষা পাস করার জন্য ভাই, অন্য কিছু না। তোমাকে যে লাস্টে একটা চাকরি করতে হবে, যে কারণে পড়তে হবে, এই কারণে এটা পড়াচ্ছি। আর তোমাদের ইন্টারেস্টটা বেশি এখানে, কারণ ওখানে লাভ বেশি, বুঝো নাই? এই শিক্ষাটা আসল শিক্ষা না, আমি বললাম এই শিক্ষাটা আসল শিক্ষা না। আচ্ছা, এই পর্যায় সারণীর উপরে আমি যে কথা বলি, তুমি দেখো একটা জিনিস দেখো, এই পর্যায় সারণী, আচ্ছা এই পর্যায় সারণীটাকে কি বলা হয় জানো? কেউ তোমাকে কোনোদিন বলছিল যে পর্যায় সারণীকে গডস লাইব্রেরি বলা হয়? কি বলা হয়? গডস লাইব্রেরি। লাইব্রেরি মানে কি? লাইব্রেরি মানে কি? হ্যাঁ, যেখানে আমরা বই খাতা রাখি, তাই না, সাজায় গোছায় বই খাতা রাখি, ওখানে গিয়ে আমরা বই পড়ি। আসল কথা হলো লাইব্রেরি শব্দের অর্থ হলো গ্রন্থশালা, সংগ্রহশালা। কি? সংগ্রহশালা, বিভিন্ন প্রকারের বই হতে পারে, সেটা বিভিন্ন প্রকারের, ঠিক আছে। ওই বইয়ের একটা স্তূপ যেখানে থাকে ওইটা একটা লাইব্রেরি। আর ওই বইগুলোকে সাজানো গোছানো থাকে, এমনটা না যে কি বলে, ওই বইগুলোকে আমি রাখলাম, মানে আগে রাখলাম পড়ালেখার স্টাডি, মানে একাডেমিক বইগুলো এই সাইডে, ঠিক আছে, এখানে কি গল্পের বই এই সাইডে, ইসলামিক বইগুলো এই সাইডে, ধর্মগ্রন্থগুলো এই সাইডে, বুঝতে পারতেছো? মানে বিভিন্ন আকারে রাখতে হবে, বিভিন্ন জায়গায় রাখতে হবে, সাজায় সাজায়, যাতে একটা মানুষ যায় যে এরকম ভাবে
খুঁজে খুঁজে না বের করে। কথা বুঝছো? ও যাওয়ার সাথে হাত দিলে যেন একটা বই পায়। এই পর্যায় শ্রেণীটা ঠিক ওই রকম। তোমাদের আমি এই পর্যায় শ্রেণী পড়াচ্ছি না, সে ক্লাস যেদিন শেষ হবে এই পর্যায় শ্রেণী সেদিন বুঝতে পারবা যে এই যে দেখো, এই যে এই গ্রুপের মৌলগুলোকে সব এই জায়গায় রাখা হয়েছে কেন? কারণ এই যে সবার ধর্ম এক, ওই যে ধর্মগ্রন্থ, বুঝতে পারছো? তারপরে দেখো এই গ্রুপের মৌলগুলোকে এই যে ধর্ম এক, ওই যে তোমার কি ধর্মগ্রন্থের পাশে কি রাখছিলাম আমরা, মানে ধর্মীয় বই, তাই না? তারপরে দেখো এই যে এই সারি বইগুলো একই, এগুলো কি বলো তো? এগুলো গল্প গ্রন্থ। তারপর একটা কি একাডেমিক বই খাতা। আমার কাছে কথা বুঝছো? এই যে আমরা সাজাচ্ছি এই সাধারণটাকে কি বলে? গ্রন্থশালা, সংগ্রহশালা। কি শালা? সংগ্রহশালা। লাইব্রেরি শব্দের অর্থ সংগ্রহশালা। আমি এটাকে আহ, বড় বড় গলায় বলতে পারবো, এটা গডস লাইব্রেরি। গডস, গডস মানে কি বলতো? গডস লাইব্রেরি। গডস লাইব্রেরি মানে কি? গডস লাইব্রেরি, গডস মানে আল্লাহ, ঠিক আছে? আল্লাহ সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার সংগ্রহশালা। কি? সৃষ্টিকর্তার সংগ্রহশালা। আমি যদি এই যে দেখো এই 118টা মূল আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতেছি, জানি না এর বেশি আছে কি না, আমরা জানি না, আমাদের মাথায় নাই, সৃষ্টিকর্তা ভালো জানে, ঠিক আছে? তো এই 118টা দিয়ে তো আমাদের দুনিয়া চলতেছে, তাই না? আর এখন পর্যন্ত এই 118টা বের করতে বলছি। তো এই 118টা কি আমি বলি সংগ্রহশালা। তো এই 118টা জিনিস দিয়ে তো আমাদের এই পেনটা, মার্কারটা কি দিয়ে তৈরি? কার্বন দিয়ে তৈরি। তারপরে কি আছে? প্লাস্টিক। ওকে, তো এখানে কার্বন কোথায়? দেখো তো, এই যে কার্বন, যে ইঙ্ক আছে, কালি আছে, এটা কি কার্বন না? তারপরে দেখো এই যে বই, এটা কি দ্বারা তৈরি বলো তো? বই সেলুলোজ দ্বারা তৈরি না? সেলুলোজ মানে যে কি তোমাদের পাট টাট এগুলো তো একটা আঁশ দিয়ে তৈরি এই জিনিসগুলো, তাই না? তো সেলুলোজ কি দ্বারা তৈরি? কোষের ভিতরে ঢোকো না, এগুলো ছাড়া অন্য কিছু নাই। ওই জন্য আমি বলতেছি যে এই যে যে আমাদের পর্দা সারণীটা আছে এটা হলো আমাদের গডস লাইব্রেরি বা সৃষ্টিকর্তার সংগ্রহশালা। এটা গল্প বলি, গল্প বলতে আসলো মনে গল্পটা বলি। তো দেখো নূহ আলাইহিস সালামের জমানার একটা কাহিনী বলি। নূহ আলাইহিস সালামের জমানার কাহিনীটা কি? দেখো নূহ আলাইহিস সালাম তার আমরা সবাই জানি তারা ইসলাম ধর্ম, অন্যান্য ধর্মাবলম্বী লোকেরাও জানে। মনে করো যে নূহ আলাইহিস সালামের সময় বিশাল একটা প্লাবন আসছিল না? মানে যখন তার উম্মতরা কথা শুনে নাই, তার ইসলামের দাওয়াত গ্রহণ করে নাই, তখন কি হয়েছিল? একটা বিশাল একটা প্লাবন দিছিল, যার মাধ্যমে সবকিছু আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করে দিয়েছিল, শুধুমাত্র নূহ আলাইহিস সালামের নৌকা ব্যতীত, ঠিক আছে? আর নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে মানে এখনকার এক বিজ্ঞানীকে, বুঝছো, প্রশ্ন করা হয়েছিল, মানে বড় বিজ্ঞানী যাই হোক, জানি না কোন কোথাকার, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ভাই মনে করো যে আবার আমাদের ওইরকম একটা প্লাবন আসলো, আর আপনাকে ওই ইয়েতে নেওয়া হয়েছে, নৌকার মধ্যে নেওয়া হয়েছে, মানে আপনি সেফ। এখন পৃথিবী থেকে আপনার শুধু একটা জিনিস নিতে বলতেছে, যে এই জিনিসটা তুমি নাও, নিয়ে চলতে পারবো, তোমার অন্য কাউকে নেওয়ার মানে সুপারিশ করার কোনো অধিকার নাই। তো ওই বিজ্ঞানী কি বলছে তার জানো? বলছে কি, যে কিছু নেও বা না নেও, কিছু নেও বা না নাও, পর্যায় সারণীটা নিও, পিরিয়ডিক টেবিলটা নিও। আমার কাছে কথা বুঝছো? তার মানে উনি কেন এই কথাটা বললো? এই যে বিষয়গুলো এমন ভাবে সাজান না, এটা একদিনের ফল না, পৃথিবীর সূচনা থেকেই এইটার জন্য কাজ করে আসতেছে, করতে করতে আমরা এই যে এখানে আসা পর্যন্ত 118টা মূল্য পাই, বুঝছো? এই 118টা যে এইভাবে সাজানো, এটা 1-2 দিনের কাজ না, বিশাল একটা সময় লাগছে এই জিনিসটা সাজাইতে। তো এগুলো নিয়ে যদি আমাদের লাইব্রেরি হয়, সংগ্রহশালা হয়, এগুলো নিয়ে তো আমরা সবকিছু তৈরি করতে পারবো, তাই না? এদের বৈশিষ্ট্য জানা থাকলে আমরা পারবো না? অবশ্যই পারবো। তো পারার কারণে ওই বিজ্ঞানী কি বলছিল, যে কিছু নেও বা না নাও, পিরিয়ডিক টেবিলটা নিও। কথা বুঝছো আমার? তাহলে দেখো অনেক গল্প করলাম, তো গডস লাইব্রেরির ভিতরে চলে গেছিলাম, বের হয়ে আসলাম, নূহ আলাইহিস সালামের কাহিনী পড়ে আসলাম। তো এখন আমরা পড়ালেখা করি, বিরক্ত হইও না। আমি তোমাদের বললাম যে শুধু এগুলো তোমাদের জীবনের শিক্ষা না, আমি যে কথাগুলো বলতেছি, আমার মতো টিচাররা যে কথাগুলো বলতেছে, এগুলো তোমাদের জীবনের শিক্ষা। কোরআনের আমাদের প্রথম সূরার নাম কি? বাকারার না? বাকারা শব্দের অর্থ গরু, গরু, বাছুর বা গরু। আর শেষ শব্দের অর্থ কি? শেষ সূরার নাম কি? সূরা নাস, নাস মানে মানুষ। তো গরু থেকে মানুষ বানানোর কাজটা হলো কার? কোরআনের, তাই না? আমাদের ধর্মগ্রন্থে। আর ধর্মগ্রন্থ উপর কার উপর নাজিল হয়? শিক্ষকের উপরে নাজিল হয়, ঠিক আছে? শিক্ষককে রেসপেক্ট দাও, সম্মান করো, নট অনলি আমার, সবাইকে সম্মান করো, তাদের কাছে কিছু নেওয়ার চেষ্টা করো, তাদের কাছে নাই এমন কোনো কথা না, তাদের কিছু নেওয়ার চেষ্টা করো, হ্যাঁ? তাদেরকে দেওয়ার জন্য একটা স্পেস তৈরি করে দাও, একটা জায়গা তৈরি করে দাও, যেখানে তুমি তারা দিবে তোমাকে, তুমি নিবা, ঠিক আছে? যাই হোক, আরো অনেক ক্লাস আছে, আমরা গল্প করব। দেখো তো পরবর্তীতে আমরা এই দুটো গ্রুপ আমরা কি দিয়ে জানলাম? জানলাম হলো দুটো ছন্দ দিয়ে, ঠিক আছে? ছন্দ মুখস্থ করার কোনো দরকার নাই, যদি এমনিতে মুখস্থ করতে পারো তাও ভালো, যদি ছন্দ দিয়ে পারো তাও ভালো। আমার ছন্দ দিয়ে তোমার মুখস্থ হয় নাই, তোমার অন্য একটা ছন্দ জানা আছে তাও ভালো, ওকে, কোনো কোশ্চেন চলবে না। দেখো তারপরে আমরা 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে কি বলি? নিষ্ক্রিয় মৌল বলি বা নিষ্ক্রিয় গ্যাস। কারণ এই মৌলগুলো কি আমাদের মানে ধর্মটা কি? গ্যাসীয়। মানে কি? এই যে যেমন আমাদের যে মার্কারটা আছে, এটা কার্বনটা কি? লিকুইড, তাই না?
কিন্তু এই গ্রুপের মৌলগুলোর ধর্ম কি? গ্যাস বা গ্যাসীয় অর্থাৎ বায়বীয়। তো দেখো এই গ্রুপের মৌলগুলোকে, এই গ্রুপের মৌলের আমি কোনো ছন্দ দেই না, এগুলো এমনিতে মুখস্থ হয়ে যায়। দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেনন, একরকম নাম না? ক্রিপ্টন, জেনন, আর একটা কি রেডন, আর একটা কি আছে অর্গানেশন। হ্যাঁ, এটা নিউ আবিষ্কার। দেখো অর্গানেশন, এই যে এই গ্রুপের মৌলগুলো এইভাবে মুখস্থ করবো। দেখো আমার মতোই, দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেশন, শেষ। তারপর দেখো আমরা এসএসসি লেভেল এই পর্যন্ত শেষ। এই যে এই ধাতু, এই গ্রুপের মৌলটাকে বলা হয় মুদ্রা ধাতু মৌল। হ্যাঁ, কপার, সিলভার। হ্যাঁ, সিলভার, এজিতে হয় সিলভার। আর পরের মৌলটার নাম হলো গোল্ড। গোল্ড মানে কি? সোনা। এই গ্রুপের মৌলগুলোর দাম বেশি, বুঝতে পারছো? গ্রুপের মৌলগুলোর দাম বেশি, বা এগুলো মুদ্রা ধাতু বলা হয়, বা কি অলংকার ধাতু বলা হয়, ঠিক আছে? তবে যে গোল্ড, সোনা দিয়ে অলংকার তৈরি করা হয় না, সিলভার দিয়ে তোমার যে কানের জিনিস তৈরি করা হয় না, ওই রকম। তো কপার, সিলভার, গোল্ড এগুলো হলো মুদ্রা ধাতু। আর তোমরা চাইলে এটা মুখস্থ করতে পারো এই পর্যন্ত, ঠিক আছে? তো আমি লিখে দেই, যারা পারবা করবা, না পারলে ইন্টারমিডিয়েট করো, কোনো সমস্যা নেই। দেখো ও না, এইটা মুখস্থ করতে হবে। এটা কি? 17 নম্বর গ্রুপ। হ্যাঁ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? তারপর কি? অ্যাস্টাটাইন, টেটেশন, অ্যাস্টাটাইন, টেটেশন, টেটেশন, ঠিক আছে? তো আমরা 17 নম্বর গ্রুপ পাইলাম। তারপরে দেখো এই কটা আমি লিখে দিই। হ্যাঁ, কার্বন, সিলিকন, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, ঠিক আছে? এটা জানতে হবে না। তারপর নাইট্রোজেন, ফসফরাস, নাইট্রোজেন, ফসফরাস, দাঁড়াও এইটা লিখে আছে। বোরন, অ্যালুমিনিয়াম, গেলিয়াম, গেলিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, টিএস না, টিএল, থেলিয়াম। হ্যাঁ, থেলিয়াম। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, 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 টিন, পিবিতে হয় টিন, লেড, ও সরি টিন, এস এন তে হয় টিন, এস এন, ঠিক আছে? আর লেড, পি ডি, ওকে। তারপরে নাইট্রোজেন, ফসফরাস, এন্টিমনি, বিসমাথ না? নাইট্রোজেন, ফসফরাস, কি আছে? নাইট্রোজেন, ফসফরাস, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। হ্যাঁ, এই যে আর্সেনিক, এস, আর্সেনিক, এন্টিমনি। হ্যাঁ, এস বি টি, এন্টিমনি, বিসমাথ, বি আই, বিসমাথ, ওকে। ওকে, দেখো এই যে আমি যে গ্রুপের যে মৌলগুলো লিখে দিছি। হ্যাঁ, আর একটা জিনিস জানতে হবে, দেখো তারপরে কথাটা বলতেছি। এই যে আমাদের গ্রুপ কত, পর্যায় কত, 1 2 3 4 5 6 7, যে 5 এবং 6 নম্বর, 5 এবং 6 নম্বর পর্যায়ের মধ্যে এই যে স্ক্যান্ডিয়ামের যে গ্রুপটা আছে তার নিচে, হ্যাঁ, এখানে ল্যান্থানাম 57 থেকে কত, 57 থেকে কত, দেখো তো 57 থেকে থাকে হলো কত, 71। হ্যাঁ, 57 থেকে 71। আর এই গ্রুপের মৌলটা থাকে হলো কত, 89 থেকে 108। ওকে, এই যে দুটো গ্রুপের মৌল আছে, এই গ্রুপের মৌলগুলোকে বলা হয় ল্যান্থানাম এবং অ্যাক্টিনাইট সিরিজ, ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাম সিরিজ। এগুলোকে এখানে রাখা হয় না, এগুলোকে নিচে রাখা হয়, ঠিক আছে? দেখো পদশী অঙ্কন করার সময় এগুলো নিচে রাখা হয়, দুইটা গ্রুপ। ওকে, দেখো 15টা থাকে, দেখো 57 থেকে 71, 15টা, 1 2 3 4 5 15। হ্যাঁ, এটা 15। প্রথম মৌলের নাম কি? ল্যান্থানাইট সিরিজ, সিরিজের নাম কি? ল্যান্থানাইট, ওকে। আর প্রথম গ্রুপের নাম হলো ল্যান্থানাম, ওকে। আর পরেরটা কত, ওই যে 89 থেকে 108, 89 নম্বর গ্রুপের মৌলের নাম হলো অ্যাক্টিনাইট, এসি না এটি, এসি, অ্যাক্টিনাইট, ওকে। ল্যান্থানাম এবং অ্যাক্টিনাইট। আর এদের শেষের মৌলগুলোর নাম হলো ল্যান্থানাম, লুথেসিয়াম, আর একটা হলো লরেন্সিয়াম, ওকে। দেখো আর এই গ্রুপের নাম হলো, এই যে 57 থেকে 17 নম্বর, এই গ্রুপটার নাম হলো কি? ল্যান্থানাইট গ্রুপ। প্রথম মৌলের নাম ল্যান্থানাম, শেষ মৌলের নাম লুথেসিয়াম, ওকে। আর পরেরটা হলো অ্যাক্টিনাইট গ্রুপ। প্রথম গ্রুপের নাম, প্রথম মৌলের নাম অ্যাক্টিনিয়াম মৌল, পরের লাস্টের মৌলের নাম কি? লরেন্সিয়াম, ওকে। এভাবে মনে রাখবা, লুথেসিয়াম, লরেন্সিয়াম, অ্যাক্টিনিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, ওকে, এভাবে। তো এই যে 85 ইউনিট আছে না, দেখো 85 ইউনিটে আছে আমাদের আজকে যে 85 ইউনিট বৈশিষ্ট্য। হ্যাঁ, অলরেডি আমি যা বৈশিষ্ট্য তোমার লাগে এই 85 ইউনিটের মধ্যে আলোচনা করে ফেলছি, ঠিক আছে? আর এই যে গ্রুপ 1 থেকে 18টা আছে না, এদেরকে এর আগে একটা নিয়ম ছিল, এই বইয়ের আগের একটা নিয়ম ছিল, ওই নিয়মটা খুব ভালো নিয়ম একটা, ওই নিয়মটা আমরা পড়বো পরবর্তী ক্লাসে, ওকে। আর আর আমরা কি জানবো, এটা এই অবস্থায় অঙ্কন করা থাক।
দেন আমরা এই যে কত নম্বর টপিক করতে এসেছি, 6 নম্বর না, দেখো এই যে 6 নম্বর টপিক। তো আমাদের আজকে টপিক 8টার মধ্যে 1, 2 এবং 6 নম্বর টপিক আলোচনা হবে, এবং পরবর্তী ক্লাসে কি হবে, পরবর্তী ক্লাসে আমাদের বাকিগুলো আলোচনা করার চেষ্টা করবো, যদি পর্যন্ত যাই যাবো ইনশাল্লাহ।